ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। আজ মহাসপ্তমী। ষষ্ঠী থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও আজ থেকে মূল পূজা শুরু। এই তিথি থেকে দেবীর অন্নভোগ শুরু হয়। আজ জাগ্রত হবে দেবী দুর্গা। 10 হাতে দমন করবেন সব অমঙ্গল আর অশুভকে। সকাল 9:58 মধ্যেই দেবী দুর্গার নবপত্রিকার প্রবেশ স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে শুরু হয় দেবীকে জাগিয়ে তোলার কাজ। মন্ত্র, ধূপ আর আরতির মাধ্যমে চলবে দেবীর বন্দনা। সকালে নবপত্রিকা স্থাপন করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবউ। ঢাকায় এবার মোট 259টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মহানগর সর্বজনীন পূজা কমিটি উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় শাখায় 13 নং সেক্টরে রাজুকের প্লটেও চলছে শারদীয় দুর্গাপূজা। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। পুলিশ প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, র্যাব, বিডিআর, আনসার সদস্য সহ সিটিএসবি, গোয়েন্দা সংস্থা সবাই আমাদেরকে খুব কোঅপারেশন করতেছে। দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। আফজাল, শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর আয়োজনের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সাহেলি, আজকে মহাসপ্তমী উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। তারা আজকে জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে এসেছেন। তারা তাদের যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সেগুলো পালন করছেন এবং অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তারা আজকে এখানে অবস্থান করছেন। আমি একটু কথা বলতে চাই, কেমন অনুভূতি আজকে লাগছে, কেমন কি দেখছেন, একটু দেশবাসীর উদ্দেশ্যে কি প্রার্থনা করছেন একটু জানাবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আজকে মহাসপ্তমী, ঢাকেশ্বরী মন্দিরে এসে খুব ভালো লাগছে। পুজো হচ্ছে, সবাই মিলে দেখছি। ঠাকুর মা দুর্গার কাছে এই প্রার্থনা, সবার যেন মঙ্গল হয়, দেশবাসীর যেন মঙ্গল হয়, এই আর কি, এই প্রার্থনায়। জি, যেমনটি দেখছিলেন এবং এখানে মণ্ডপ প্রস্তুত, এখানে পূজার যে আনুষ্ঠানিকতা সেটা চলছে এবং এখানে ঢাকা সহ আশেপাশের জেলা থেকে অনেকে এসেছেন, অনেক ভক্তবৃন্দ এসেছেন। তারা এখানে তাদের যেই আচার অনুষ্ঠান সেগুলো করছেন এবং এখানে চারপাশে বাচ্চা, শিশু সহ মানে একেবারেই অল্প বয়সী থেকে শুরু করে বৃদ্ধ বয়সী সবাই এখানে উৎসবমুখর পরিবেশে তাদের যেই পূজা অর্চনা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সেগুলো পালন করছেন এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে, উৎসব মুখর পরিবেশে তারা আসছেন। তারা বলছেন যে তারা প্রার্থনা করছেন দেশের শান্তির জন্য, দেশের কল্যাণের জন্য, সকল ধর্মবর্ণ নির্বিশেষে যেন একটা সহাবস্থান সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে থাকতে পারে, সেই প্রার্থনাটাই মূলত করছেন। এবং এখানে আমি আরেকটু স্বেচ্ছাসেবকের সাথে একটু কথা বলতে চাই। আপনারা এখানে কি দায়িত্ব পালন করছেন এবং এবারের পূজার পরিবেশটা কেমন দেখছেন? পরিবেশটা খুবই ভালো দেখতেছি। আর হচ্ছে মানে আমরা সব কাজ ডিসিপ্লিন মেনটেন করা হচ্ছে, মানে কেউ বিশৃঙ্খলা করতে না পারে। তারপর হচ্ছে মানে মানে সবাই সাজানো গুছানো দেওয়া আমাদের কাজ। এবার পূজায় কি প্রার্থনা, কি চাচ্ছেন? বিষয়টা শান্তি প্রতিষ্ঠা হোক, এটাই চাচ্ছি। জি, এখন আমাদের ভালো লাগছে, বাচ্চারা আনন্দ করছে, এই কারণে আমার ভালো লাগছে আর কি। জি, যেমনটি দেখছিলেন এখানে আসলে ছেলে বুড়ো সব বয়সীরা এসেছেন। তারা তাদের মতো করে যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেগুলো পালন করছেন এবং এখন পর্যন্ত সবাই তাদের যে আশার কথা, আকাঙ্ক্ষার কথা সেটাই দেবী দুর্গার কাছে জানাচ্ছেন, যেন আগামী আরো একটি বছর সুন্দর কাটুক, সমৃদ্ধ হোক এ দেশটা এবং সকল ধর্মের বর্ণের মানুষ সুন্দরভাবে থাকুক, সহাবস্থানে থাকুক, এটাই প্রত্যাশা এখানে আগত ভক্তবৃন্দের। এই ছিল আমার কাছে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকেশ্বরী মন্দির থেকে দুর্গাপূজার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। যে কোনো জাতীয় ধর্মের মানুষ বিএনপির আমলে সবচেয়ে বেশি নিরাপদ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য ভারসাম্য হারিয়ে ফেলেছে একটি ইসলামী দল। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীতে পূজা মণ্ডপ পরিদর্শন করতে গিয়ে বিএনপি নেতারা এসব কথা বলেন। ওনারা আগে লিখতেন,
জামাতে ইসলামী বাংলাদেশ, আগে জামাতে ইসলাম তারপরে বাংলাদেশ। তো আমার বক্তব্য হলো, কেন এটা লিখতেন? তার মানে জামাতে ইসলাম বাংলাদেশের কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, এটা একটা শাখা। আমরা যেমন লিখি জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা, ব্র্যাকেটে লিখি। তো ওরা যে পাশে বাংলাদেশ লেখে, তার মানে তাদের আরো শাখা আছে। একেবারেই কথা এবং কাজের মধ্যে মিল নেই। কখন কি বলছেন? মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি। যে আপনাদের আত্মীয়স্বজন যারা ভারত চলে গেছে, তারা কখন গেছে, কিভাবে গেছে, একটু হিসাব করে দেখবেন। যে বিএনপির সময়ে যদি 1% গিয়ে থাকে, আওয়ামী লীগের সময় গেছে 100%। বিএনপির হাতে এই দেশে জাতি, যে কোনো জাতি, ধর্ম, সম্প্রদায় নিরাপদ এবং এই দেশের স্বাধীনতা নিরাপদ। জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রহমান রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে 8ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এর আগে 22 সেপ্টেম্বর এ মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। ওই দিন 6 নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সিয়াম আহসান আয়ানকে জেরা করেন পলাতক 24 আসামির পক্ষে 4 স্টেট ডিফেন্স সহ গ্রেপ্তারের আইনজীবীরা। পরে 7 নম্বর সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। গত 27 আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ভোলা পৌরসভার রাস্তার দুপাশে নিয়মের তোয়াক্কা না করে তৈরি হচ্ছে বহুতল ভবন, ফলে বেড়ে যাচ্ছে যানজট, ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। প্রশাসন বলছে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ভোলা সদর উপজেলা ও চরফ্যাশন সড়কের দুই পাশে দিন দিন বাড়ছে বহুতল ভবনের নির্মাণ কাজ। কিন্তু সমস্যা শুধু ভবন নির্মাণেই সীমাবদ্ধ নয়। এই ভবনগুলোতে গাড়ি পার্কিংয়ের উপযুক্ত ব্যবস্থা না থাকার কারণে সড়কের পাশে অবৈধভাবে পার্ক করতে হচ্ছে যানবাহন। ফুটপাত দখলের পাশাপাশি এসব বহুতল ভবন এবং মার্কেটের পার্কিংয়ের অভাবে এখানে যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আর এই কারণে বাড়ছে যানজটের সমস্যা। ফুটপাতগুলো চলাচল করার অনুপযোগী হয়ে গেছে পথচারীদের জন্য। বড় বড় বিল্ডিং হতে ভোলাতে আমাদের নিচে গাড়ি গ্যারেজ না রাখাতে, হোন্ডা রোডে রাখাতে আমাদের যানজট বিঘ্ন করছে পথচারীদের। আপনার বড় বড় বিল্ডিংগুলো হইতেছে, এটার সামনে কিন্তু আবার কি দোকানদারেরাই কি হকারদেরকে বসাইতেছে। এই হকারদের কারণে পথচারীদের বড় দুর্ভোগ হয়েছে আমাদের এইটাই। যে পাশে যে ফুটপাতগুলা বসে, এগুলা যদি না বসাইলে সবচেয়ে ভালো হয়। অপরদিকে ভোলা পৌরসভার প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার চেষ্টা করলেও মার্কেট মালিকরা পার্কিংয়ের ব্যবস্থা না করায় সমস্যা সমাধানে পর্যাপ্ত অগ্রগতি হয়নি। একটা মার্কেট করছে, প্লাজা করছে, কোনো পার্কিং রাখে নাই, কিছু রাখে নাই। পৌরসভা থেকে বলা হয়েছে, তাও করে নেই। এবং ফুটপাতে আবার দোকানও রাখছে। একটা লোকজন কম দামে জিনিস কিনতে আসে, লোকজন গাড়ি চলাচল, এমনি আমরা সাধারণ মানুষও চলতে আমাদের খুবই অসুবিধা হয়। ভবন মালিকেরা গাড়ি পার্কিংয়ের স্পেস না রাখায় আমরা বাধ্য হয়ে রাস্তার ফি গাড়ি রাখি। আমরা চাই যাতে যেন প্রত্যেকটা বিল্ডিংয়েই যেন এই পার্কিং ব্যবস্থাটা হয়। পৌর প্রশাসক জানান, পুরনো ভবনের পার্কিং সমস্যা এবং নিয়ম না মেনে নির্মাণের কারণে যানজট বৃদ্ধি পাচ্ছে। তবে তিনি আশ্বাস দেন, খুব শীঘ্রই এই সমস্যাগুলো সমাধান করা হবে। ইতোমধ্যেই ভবন মালিকদের চিঠি দেওয়া হয়েছে এবং মাইকিং করে প্রচার প্রচারণা চালিয়েছি। আগামী 8 তারিখ এই অবৈধ দোকানপাট ভেঙে ফেলে সেখানে আমরা পার্কিংয়ের জন্য স্পেস বের করে দিব। জনগণ এখন প্রশাসনের কাছে আশা রাখছেন দ্রুত কার্যকর উদ্যোগের জন্য, যাতে ভোলার রাস্তা আবার মুক্ত ও চলাচলের উপযোগী হয়ে ওঠে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মিঠা পানির অপরিধি হিসেবে পরিচিত দেশের বৃহত্তম জলাভূমি চলন বিল। 3 জেলা জুড়ে বিস্তৃত এই বিলে এক সময় বছর জুড়ে পানি প্রবাহ থাকলেও বর্তমানে বর্ষা মৌসুমে জৌলুস ফিরে পায় বিলটি। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত উন্নয়ন বিলের বুকে বিভিন্ন স্থাপনা নির্মাণে চলন বিল হারাচ্ছে তার বৈচিত্র্য। এছাড়া অবাধে নিষিদ্ধ জালের ব্যবহারে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদ। প্রতিনিধি সনাতন দাসের প্রতিবেদন, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বিস্তৃত জলরাশির মাঝে দিগন্ত রেখায় সবুজের আলপনা, শান্ত জলরাশির সাথে ভেসে বেড়াচ্ছে শরতের সাদা মেঘের ভেলা। এটি দেশের বৃহত্তম জলরাশি চলন বিল।
প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই বিলটির বর্ষা এলেই বিশালতা বৃদ্ধি পায়। পানিতে টইটুম্বুর হয়ে ওঠে পুরো বিল এলাকা। আর 2 থেকে 3 মাস এই বিলকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করে কয়েক লাখ মানুষ। বিলে কচুরিপানা দিয়ে ভরে যাচ্ছে এবং শামুক ও ঝিনুক নিধন এ কারণে জীব বৈচিত্র্যের উপর প্রভাব ফেলছে। চায়না কিছু জাল আছে, বাদাই জাল, এগুলো দিয়ে আষাঢ় মাসে দেখা যাচ্ছে পোনা মাছগুলো ধরে নিচ্ছে। জেলেরা জানান বানের পানি এলেও আগের মতো দেশীয় মাছের দেখা মেলে না। হারিয়ে গেছে 40 থেকে 50 প্রজাতির দেশীয় মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদ। শোল, বোয়াল, পুঁটি, বংশ ইসে মাছ, মনে করেন নৌকা পথে, এখানেই নৌকা পথে মাছ মারছি আমরা। এখন সে মাছ একটাও নাই, এখন বিদায় অন্য কোনো পেশা বেছে নিয়েছি। এক নৌকা শামুক মারলে 3000-4000 টাকা পাওয়া যায়। এখন বিলে আর মাছ নাই, তাই বিদায় মানুষ শামুক মারে। তারাশের কন্দুইল এলাকায় প্রতিদিন বসছে শামুকের হাট। রাতভর জাল দিয়ে শামুক নিধন করে এই হাটে প্রতি বস্তা শামুক বিক্রি হয় 200 থেকে 300 টাকায়। শামুক মারি তার ধরেন 20 বস্তা 25 বস্তা করে, আগে বেচছি 220-30, এখন দাম কমে গেছে। চলন বিলে আমরা সবাই যাইলে পরিবার আমরা মাছ মারতাম, এখন ধরেন মাছ শাক নাই, এই কারণে আমরা বাধ্যমূল্যকে শামুক মারা বেছে নিচ্ছি। চলনবিল এলাকায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় দিন দিন সংকুচিত হচ্ছে বিলের আকার, যার প্রভাব পড়ছে বিলের পরিবেশ ও জীববৈচিত্র্যে। শামুক ঝিনুকটা যদি মানুষ আহরণ করে অন্য কোনো কাজে ব্যবহার করে, সেটা থেকে কিন্তু মাটির একটা যে ভারসাম্য সেটা সম্পূর্ণটাই নষ্ট হয়ে যায়। আর ভারসাম্য নষ্ট হলে এক সাইড থেকে নষ্ট করলে সেটা যে ইফেক্ট চারদিক দিয়েই পড়বে। শামুক ও ঝিনুক আহরণের একটা বিষয়, এটা হচ্ছে যে আমার কাছে এই তথ্যটি সুস্পষ্ট ছিল না। সেক্ষেত্রে যদি এরকম কোনো বিষয় সামনে উঠে আসে, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, দেশীয় মাছ পুনরুদ্ধারে চরণবিলে অভয়াশ্রম তৈরির পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। মৎস্য অভয়াশ্রম কিংবা নো ফিশিং জোন তৈরি করতে পারি, তাহলে সেখানে সারা বছর পানি থাকবে এবং সেখানে মাছ, দেশীয় প্রজাতির মাছ সহ সকল প্রজাতির মাছের একটা অবাধ বিচরণ প্লাস প্রজনন থাকবে। চলনবিলে চায়না জালের ব্যবহার ও শামুক নিধনের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার তাড়াশ এবং উল্লাপাড়াকে নির্দেশনা প্রদান করেছি এই বিষয়ে অভিযান পরিচালনা করার জন্য। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী 4 আসনের সাবেক সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। সকাল 7টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কেরানীগঞ্জ কারাগারে ছিলেন। অসুস্থ হয়ে পড়লে রোববার তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবারে গ্রাম বাংলার খবর। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সঙ্গীত শিল্পী শামীমা পারভিন রত্নাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রোববার রাত 10টার দিকে সাতক্ষীরা জেলার শহরের সুলতানপুর ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শামীমা পারভিন 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, রত্নাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মণিপুর গিলাগাছিয়া কালী দুর্গা মন্দির সহ এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন গাজীপুর জেলা জামাতের আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখে দুর্গোৎসব উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট অমর বিশ্বাস ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র বিশ্বাসের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোফাজ্জল হোসেন, ভাওয়ালগড় ইউনিয়নের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি নজরুল ইসলাম সহ বাংলাদেশের জামাতে ইসলামী গাজীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সদস্যরা। পটুয়াখালীর বাউফল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার। সন্ধ্যায় বাউফল প্রেস ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করে বাউফলের মানুষের প্রাণের দাবি বগা সেতু বাস্তবায়ন করা হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা তসলিম তালুকদার, ইউনুস মিয়া, প্রভাষক সেলিমুর রহমান ও সাইফুল ইসলাম জুরান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গাজীপুরের কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কালিয়াকৈর উপজেলা শ্রীফলতলী জমিদার বাড়ি মাঠে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আর্থিক সহযোগিতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল। প্রতিটি পূজা মণ্ডপের জন্য 10,000 টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়। মোট 139টি পূজা মণ্ডপে 13,90,000 টাকা প্রদান করা হয়। তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান আমার শ্রেণীগত সালাম এবং সারা দেশের দক্ষিণ অঞ্চলের জেলা বরিশালের মুলাদীতে সারা দেশের ন্যায় আগামী 4 অক্টোবর থেকে 22 দিন মা ইলিশ রক্ষা অভিযানকে সামনে রেখে মুলাদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল বাশারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন মুলাদী উপজেলার সর্বস্তরের জনগণ। সকালে মুলাদী পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরে এসে মানববন্ধন করেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা অবিলম্বে আবুল বাশারের অপসারণের দাবি জানান। মাগুরার মোহাম্মদপুরে উপজেলার চুগারগাতি ব্লকে 2024-25-26 অর্থ বছরের খরিফ 2 মৌসুমে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত মাল্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আয়োজিত এই মাঠ দিবসে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আলফাজ এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সুবহান। ডক্টর আলী আলফাজ তার বক্তব্যে বলেন, বাড়ি মাল্টা 1 এর চাষাবাদ কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় উদ্যোগ। এটি চাষের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং ভিটামিন সি সমৃদ্ধ ফল হিসেবে দেশের পুষ্টি চাহিদা পূরণেও বড় ভূমিকা রাখবে। গাজীপুরের পুবাইলে মাদককে না বলি খেলা করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাড়ির বারটেক ও নয়নীপাড়ার যুব সমাজের উদ্যোগে মিনি ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধক হারুনুর রশিদ ও কামরুজ্জামান কাজলের সভাপতিত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অংশগ্রহণকারী 20টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ভাই ব্রাদার কলের বাজার একাদশ ও রানার্স আপ হয়েছে ছোট কয়ের ইয়ং স্টার।